বাংলার অজপাড়াগা, নাম তার কল্যাণপুর। ছোট্ট গ্রাম, কিন্তু প্রকৃতির রূপে অপরূপ। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝে মাঝে তাল গাছ, খেজুর গাছ, আর দূরে বটগাছের ছায়া। গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। সেই নদীর জলের শব্দে যেন গ্রামটা বেঁচে থাকে। ভোর হলে গ্রামের মানুষ ঘুম থেকে ওঠে মোরগের ডাক শোনে। পুকুর ঘাটে মেয়েরা কাঁথা বালিশ ধোয়ার শব্দ তোলে, ছেলেরা নদীতে ডুব দিয়ে সাঁতার কাটে। গরু ছাগল নিয়ে কৃষকেরা মাঠে যায়। সন্ধ্যায় আবার সবাই ফিরে আসে বাড়ির উঠোনে। কল্যাণপুরের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার মানুষ। রহমান মিয়া পরিশ্রমী কৃষক, যিনি সারা জীবন জমির মাটিতেই সুখ খুঁজে পান। তার ছেলে রহিম গ্রামের স্কুলের সেরা ছাত্র, শহরে পড়াশোনা করার স্বপ্ন দেখে। রহিমের ছোট বোন আসমা চঞ্চল ও বুদ্ধিমতী। গ্রামে সবাই যার গল্প শুনতে ভালোবাসে সেই করিম চাচা। তিনি গ্রামের অতীত, লোককথা আর নদীর ভাঙন নিয়ে অসংখ্য গল্প জানেন। কিন্তু গ্রামের জন্য একটা দুশ্চিন্তার নাম আছে, মনসুর সাহেব। তিনি ধনী ব্যবসায়ী, গ্রামের জমি দখল করে নিজের আধিপত্য বাড়াতে চান। এই গ্রামেই শুরু হয় আমাদের গল্প, স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার গল্প। রহিম ছোটবেলা থেকেই ভিন্ন রকম। সবাই মাঠে খেলতে গেলে সে বই হাতে বসে থাকে। তার চোখে একটা আলাদা জ্যোতি, জ্ঞান অর্জনের জ্যোতি। শিক্ষকরা তাকে ভালোবাসে। একদিন স্কুলের শিক্ষক রহিমকে বললেন, বাবা রহিম, তুমি যদি শহরে গিয়ে পড়তে পারো তাহলে শুধু তোমার না, পুরো গ্রামের মুখ উজ্জ্বল হবে। এই কথা রহিমের মনে আগুন জ্বালিয়ে দিল। সে স্বপ্ন দেখতে শুরু করলো, একদিন সে শহরে পড়বে, ডাক্তার বা শিক্ষক হয়ে গ্রামে ফিরবে। কিন্তু সমস্যা হলো অর্থ। রহিম মিয়ার হাতে টাকা পয়সা কম, দিন আনে দিন খায়। নদীর ভাঙনে তার অনেক জমি নদীতে চলে গেছে। তবুও রহিমের মা তাকে সাহস দিলেন, বাবা, আল্লাহর ওপর ভরসা রাখো, একদিন তোমার স্বপ্ন পূরণ হবেই। আসমা রহিমের বোন। গ্রামের মেয়েদের মতো শুধু ঘরের কাজে সীমাবদ্ধ থাকতে সে রাজি নয়। সে স্কুলে যেতে চায়, বই পড়তে চায়। কিন্তু অনেকেই বলে, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে, বিয়ে দিয়ে দিলেই হলো। আসমা চুপ করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে জেদ করে। একদিন করিম চাচার কাছে গিয়ে বলে, চাচা, আমি পড়তে চাই। ভাইয়া যদি শহরে যায়, আমি পেছনে পড়তে চাই না। করিম চাচা তাকে আশীর্বাদ করেন, আসমা, তুমি যদি পড়াশোনা করো, একদিন এই গ্রামের মেয়েরা তোমাকে দেখে সাহস পাবে। কল্যাণপুর গ্রামে শুধু দুঃখ দুর্দশা নেই, আনন্দও আছে। বছরে একবার বৈশাখী মেলা বসে। মেলায় পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা আর নানান দোকান। আসমা মেলায় গিয়ে রঙিন চুড়ি পরে। রহিম বইয়ের দোকানে দাঁড়িয়ে থাকে। রহমান মিয়া গরুর হাট ঘুরে দেখে। আর নদীর তীরে হয় নৌকা বাইচ। গ্রামের ছেলেরা গান গেয়ে বৈঠা চালায়, ওরে ভাটিয়ারি, বৈঠা চালাও জোরে, নদীর বুকে তরি ভাসে কুল ছাড়ি দূরে। এই উৎসবের দিনগুলো গ্রামবাসীর দুঃখ ভুলিয়ে দেয়। কিন্তু সুখ বেশি দিন টেকে না। বর্ষাকালে মধুমতি নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। নদীর পানি বাড়তে থাকে, বাঁধ ভেঙে যায়, ঘরবাড়ি ডুবে যায়। রহমান মিয়ার ঘরও নদীর ভাঙনে চলে যায়। পরিবার নিঃস্ব হয়ে পড়ে। গ্রামের মানুষ একে অপরকে সাহায্য করে, কিন্তু সবার অবস্থাই খারাপ। এই সুযোগে মনসুর সাহেব এগিয়ে আসে। তিনি গ্রামের মানুষকে টাকা ধার দেন, কিন্তু সুদে আসলে তাদের জমি দখল করে নেন। রহিম তখন বুঝতে পারে
শুধু বই পড়লেই হবে না, গ্রামের মানুষকে রক্ষা করার জন্যও কিছু করতে হবে। বর্ষার পর গ্রামে দুঃসময় নামে, কিন্তু সেই সময় রহিমের শিক্ষক শহরের এক কলেজে ভর্তি হবার ব্যবস্থা করে দেন। টাকা না থাকলেও গ্রামের মানুষ চাঁদা তুলে তাকে সাহায্য করে। মায়ের চোখে পানি, বাবার মুখে দুঃখের ছাপ, তবুও তারা ছেলেকে শহরে পাঠান। শহরে এসে রহিম প্রথমে হতবাক। বড় রাস্তা, গাড়ির ভিড়, মানুষের হট্টগোল, কিছুই তার গ্রামের মতো শান্ত নয়। কিন্তু ভেতরে ভেতরে সে আরও দৃঢ় হয়, ভেবে নেয় আমাকে সফল হতেই হবে, শুধু নিজের জন্য নয়, পুরো কল্যাণপুরের জন্য। শহরে চলে যাওয়ার পর আসমার লড়াই আরও কঠিন হয়ে ওঠে। গ্রামের অনেকেই বলে এবার মেয়েটার বিয়ের বয়স হলো, কিন্তু আসমা জেদ ধরে। সে স্কুলে যেতে থাকে, বই পড়ে, এমনকি অন্য ছোট মেয়েদেরও পড়াতে শুরু করে। একদিন মনসুর সাহেবের লোকেরা এসে তার বাবাকে চাপ দিল, মেয়েকে আমাদের লোকের সাথে বিয়ে দাও। আসমা তখন সোজা বলল, আমি এখন বিয়ে করব না, আমি পড়াশুনো করব। তার সাহস দেখে অনেকেই অবাক হলো। ধীরে ধীরে গ্রামের মেয়েরাও আসমার পাশে দাঁড়াতে শুরু করলো। নদীর তীরে বসে করিম চাচা একদিন আসমা আর কিছু ছেলে মেয়েকে বললেন, শোনো বাচ্চারা, নদী যেমন ভাঙে তেমনি আবার গড়ে, জীবনও তেমনই, আজ হারালে কাল আবার ফিরে পাওয়া যায়। করিম চাচার গল্পে গ্রামবাসী অনুপ্রেরণা খুঁজে পায়। তিনি বলেন, তোমাদের ভাই রহিম একদিন বড় হয়ে গ্রামে ফিরবে আর তোমরা তার পাশে দাঁড়াবে। এই কথাগুলো রহিম আর আসমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। শহরে রহিমের জীবন সহজ ছিল না। ভাড়া বাড়ির ছোট্ট ঘরে থেকে পড়াশোনা করতে হতো, অনেক সময় খেতে পেত না, তবুও বই ছেড়ে দেয়নি। সে টিউশনি করে নিজের খরচ চালায়, রাত জেগে পড়ে। শিক্ষকরা তাকে ভালোবাসেন, সহপাঠীরা তাকে সম্মান করে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে গ্রামের সমস্যার মূল হলো অশিক্ষা আর দারিদ্র্য। সে সিদ্ধান্ত নেয়, আমি শুধু নিজের কেরিয়ার বানাবো না, গ্রামকে বদলাবো। এদিকে গ্রামে মনসুর সাহেব জমি দখল করে আরও শক্তিশালী হয়ে ওঠে। গ্রামের গরিব মানুষদের ঋণের ফাঁদে ফেলে তিনি তাদের জমি কেড়ে নেন। আসমার পরিবারও তার চাপের মুখে পড়ে। একদিন তার লোকেরা রহমান মিয়াকে মারধর করে। গ্রামে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু আসমা হাল ছাড়ে না। সে গ্রামের মেয়েদের নিয়ে একটি ছোট সংগঠন তৈরি করে, নদীর কন্যা। তারা সেলাই শেখে, ছোট ব্যবসা শুরু করে, যেন মনসুরের ঋণের ফাঁদে পড়তে না হয়। কয়েক বছর পর রহিম শহরে পড়াশোনা শেষ করে। সে শিক্ষক হিসাবে চাকরি পায়, কিন্তু গ্রামে ফিরে সে বড় কাজ শুরু করে। সে গ্রামের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করে। গ্রামের ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদের পড়াশোনার সুযোগ দেয়। রহিমের স্বপ্ন পূর্ণ হতে শুরু করে। আসমা তার পাশে দাঁড়ায়, করিম চাচা গল্প বলে সবাইকে উৎসাহ দেয়। মনসুর সাহেব প্রথমে বাধা দিলেও গ্রামের মানুষ এবার একসাথে দাঁড়ায়। তারা বলে, আমরা আমাদের জমি ফেরত চাই, আমাদের বাচ্চারা পড়াশোনা করবে। একতা ও শিক্ষার শক্তির সামনে মনসুরের প্রভাব ভেঙে যায়। গ্রাম ধীরে ধীরে বদলাতে শুরু করে। মধুমতি নদীর পাড়ে নতুন স্কুল, নতুন আশার আলো। রহিম ও আসমা হয়ে ওঠে গ্রামের গর্ব। শেষে করিম চাচা বলেন, নদী যেমন ভাঙে তেমনি আবার গড়ে, তেমনি গ্রামও ভেঙে গড়েছে, তোমাদের স্বপ্নের জয় হলো। এভাবেই নদীর পাড়ের স্বপ্ন উপন্যাসটি শেষ হয়, স্বপ্ন, সংগ্রাম আর নতুন আশার গল্প হিসাবে। যদি কাহিনীটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আবার আপনাদের মাঝে ফিরে আসার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।